ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মার্ট গাইডেন্স। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা সবাই জানি এসএসসি গ্রুপ ডি এর একটি এক্সাম ছিল। সেই পরীক্ষার প্রশ্নপত্র কেমন এলো, তার আনসার কি, অর্থাৎ সঠিক আনসার কোনগুলো এবং কাট অফ কত যেতে পারে, এই নিয়েই মূলত আজকের এই ভিডিওটা। তোমরা জানো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা আগেও জানিয়েছি যে আমরা ডব্লিউবিসিএস স্যাররা মিলে একটা নতুন উদ্যোগ শুরু করেছি অ্যাসপিরেন্টসদের গাইড করার জন্য ডব্লিউবিসিএস সহ অন্যান্য পরীক্ষা। তো আমাদের এখান থেকেও বেশ কিছু অ্যাসপিরেন্টস এই পরীক্ষাটা দিয়েছিল। আশা করি তাদের পরীক্ষা প্রত্যেকেরই ভালো হয়েছে। তাহলে চলো শুরু করা যাক আজকের পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো কি হবে সেগুলো নিয়ে। প্রথমেই যে প্রশ্নটা দেয়া হয়েছে দেখো, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েনসাং ভারতবর্ষে এসেছিলেন? এখানে আনসারটা হয়ে যাবে অবশ্যই বি, মানে হর্ষবর্ধন। আমরা সবাই জানি হর্ষবর্ধন ছিলেন পুষ্যবতী বংশীয় রাজা। তার রাজধানী ছিল থানেশ্বর এবং পরবর্তীকালে কানৌজ, এবং তার রাজত্বকালে চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং ভারতবর্ষে এসেছিলেন। এবং এও জানি আমরা যে হিউয়েনসাংয়ের লেখা একটা বিখ্যাত বই সি ইউ কি। তাহলে এক্ষেত্রে অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট যদি আমি একটু প্রসিড করি, তাহলে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? এখন দেখো, এই যে আমরা যে জিআই ট্যাগ নিয়ে আমরা জানি যে পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু জিনিস জিআই ট্যাগ পেয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি শাড়িও আছে, যেমন টাঙ্গাইল, কাড়িয়াল, গারদ, ঠিক আছে। এছাড়াও আমরা জানি শান্তিপুরি আছে যেটা নদিয়ার, বা ধনেখালি আছে হুগলির। কিন্তু এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে বালুচরী। হ্যাঁ, এই বালুচরী শাড়িটাও জিআই ট্যাগ পেয়েছে। এটা হলো বাঁকুড়ার বিষ্ণুপুরের। তো সেই কারণে এখানে রাইট আনসার হয়ে গেল আমাদের বাঁকুড়া। ওকে, আচ্ছা। নেক্সট যে প্রশ্নটা আছে, ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এটা খুবই ইজি প্রশ্ন। এটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমাদের পলিটির ক্লাসেও আমি তোমাদের করিয়েছি বা তোমাদের বলেছি যে আমাদের যে রাষ্ট্রপতিগুলো আছে এবং পিএমগুলো, সেই নামগুলো এবং তাদের ডিউরেশনটা একটু মুখস্থ রাখতে। কারণ বিভিন্ন সময়ে এই কোশ্চেনটা ইজি থাকলেও পরবর্তীকালে বিভিন্ন সময় যে যখন অমুক ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়েছে তখন কে রাষ্ট্রপতি ছিলেন, কে পিএম ছিলেন, এই প্রশ্নগুলো আসে। সেই কারণে আমি ক্লাসে বলেছিলাম যে ডিউরেশন ওয়াইজ এই নামগুলো মনে রাখতে। এখন দেখো, রাজেন্দ্র প্রসাদ বলতে গেলে আমাদের আরও দুটি ইনফরমেশন মনে পড়ে। একটা হলো তিনি ফার্স্ট প্রেসিডেন্ট যিনি ভারতরত্ন পেয়েছিলেন 1962-তে। আর একটা আমার এই মুহূর্তে মনে পড়ছে যে আমরা জানি যে আমাদের প্রথম যে এশিয়ান গেমসটা হয়েছিল 1951-এ, সেটাও তিনি ইনাগুরেট করেছিলেন। তো এখানে তিনে অপশান বি ইজ দ্য রাইট আনসার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপরে আমি যাই কোয়েশ্চেন নাম্বার 4-এ। ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? এইখানে কেউ যদি একটু মাথা ঠান্ডা না রাখে অনেকে হয়তো নীরাজ চোপড়া করে ফেলবে, কারণ এসএসসি গ্রুপ সিতে আমরা জানি কিছুদিন আগে কোয়েশ্চেন এসেছিল নীরাজ চোপড়াকে নিয়ে। কিন্তু এক্ষেত্রে আনসার হবে অবশ্যই অভিনব বিন্দ্রা, যিনি 2008 সালে পেয়েছিলেন অভিনব বিন্দ্রা 2008 সালে শুটিংয়ে পেয়েছিলেন, এবং ব্যক্তিগত বিভাগে তিনিই কিন্তু প্রথম ভারতীয় যিনি এই স্বর্ণপদকটা অলিম্পিকে পেয়েছিলেন। আচ্ছা, নীরজ চোপড়া তার পরে পেয়েছে, দুবার পেয়েছে, একবার গোল্ড একবার সিলভার, কিন্তু তার পরে পেয়েছে। আচ্ছা, এরপরে আমি আসছি। আচ্ছা, তাহলে 4-এর আনসার হয়ে গেল অপশান বি। আচ্ছা, এরপরে যদি আমি আসি কোয়েশ্চেন নাম্বার 5-এ, দেখো কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ পাওয়া যাবে? 160 টাকা। আচ্ছা, এখানে দেখো এই অঙ্কটা কিন্তু মুখে মুখেও তোমরা করতে পারো। কারণ দেখো, বার্ষিক রেট অফ ইন্টারেস্ট যদি 4% হয়, তাহলে 5 বছরে কি হবে 20%। 1 বছরে 4% আমি পাই, তাহলে 5 ইয়ারে কি পাবো 20%। সেইটার ভ্যালুই দেওয়া আছে 160। তাহলে 20%-এর ভ্যালু যদি 160 হয়, তাহলে তোমরা বলো 1%-এর ভ্যালু কত হবে? 1%-এর ভ্যালু হবে 8। আর আমাকে যে জানতে চাই যে প্রিন্সিপাল মানে অলওয়েজ 100%, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 800। তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে 800। ওকে, এখন তোমরা যদি বলো যে এটা আমরা অন্যভাবে করব, ওই যে আমরা যে সূত্রটা ইউজ করে করি ইন্টারেস্ট সমান পিটিআর বাই 100, সেটা তো মানে হচ্ছে ধরেও করতে পারো, সেক্ষেত্রেও সেম আনসার আসবে, কোনো অসুবিধা নেই, তুমি করতে পারো। আমি একটু দেখিয়ে দিই। 160 ইন্টারেস্ট ইকুয়াল টু পি ইন্টু টি 5 বলেছে ইন্টু আর বাই 100।
তাহলে এখান থেকে দেখো এবং পি এর ভ্যালু হয়ে যাচ্ছে 160 ইন্টু 5 মানে 800। ঠিক আছে, এইভাবেও তোমরা করতে পারো। তবে আমরা যেভাবে এখানে আমাদের স্মার্ট গাইডেন্সে করাচ্ছি, তোমরা যখন অঙ্কগুলোর সাথে ওয়াকিবহাল হয়ে যাবে তখন এই অঙ্কগুলোর জন্য কিন্তু পেন অ্যান্ড পেপার তোমাদের আর ইউজ করতে হবে না, মুখে মুখেই তোমরা পারবে করতে। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো বলেছে কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়। এখানে যে অপশানগুলো দেওয়া আছে, যারা কম্পিউটার নিয়ে একটু পড়াশোনা করে গেছিলে, এগুলো খুব বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা কমন প্রশ্ন। এখানে কিন্তু আনসার হয়ে যাবে বুটিং। ঠিক আছে, বুটিং ইজ দ্য রাইট আনসার হিয়ার, অপশান সি। শাটডাউন তো আমরা জানি কম্পিউটার বন্ধ করা, লগিংও হচ্ছে না, হাইবারনেট হচ্ছে না, এখানে অবশ্যই বুটিং। আমরা বলি না মাঝে মাঝে কম্পিউটার হ্যাং করে গেলে একটু বুট করে নিই, তো বুটিং ইজ দ্য রাইট আনসার হিয়ার। আচ্ছা, এরপরে দেখো বলা আছে একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়। হ্যাঁ, এক্ষেত্রে দুটো অপশান নিয়ে হয়তো একটু কনফিউজিং হতে পারে যদি টার্মগুলোর সম্পর্কে তোমরা ঠিকঠাক ওয়াকিবল না হও, ব্রাউজিং আর নেভিগেটিংয়ের মধ্যে, এই দুটো অপশানের মধ্যে। কিন্তু দেখো ব্রাউজিং তো কি, যখন আমরা কোনো ধরো মজিলা দিয়ে খুলছি বা ক্রোম দিয়ে খুলছি, এগুলোই তো। কিন্তু এখানে বলেছে দেখো এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার যে প্রসেস, তাহলে এখানে কি আনসার হবে? অবশ্যই আনসার হয়ে যাবে কিন্তু নেভিগেটিং ইজ দ্য রাইট আনসার হিয়ার। নেক্সট আমি প্রসিড করলাম কোয়েশ্চেন নাম্বার 8। দেখো এখানে কি বলেছে, দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে 156 এবং গসাগু বলা আছে 13, সংখ্যা দুটির একটি 78 হলে অপর সংখ্যা কত। খুব ইজি প্রশ্ন, কারণ লসাগু গসাগু যখন আমরা করাই প্রথমেই আমরা বলি একটা কমন ফর্মুলা, যে দুটো সংখ্যার লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটোর গুণফল। তাহলে লসাগু ইন্টু গসাগু মানে 156 ইন্টু 13 ইকুয়াল টু সংখ্যা দুটোর গুণফল। একটা দেওয়া আছে ধরো 78 আর একটা আমি ধরলাম এক্স। তার মানে এক্স এর ভ্যালু আমার কত চলে আসছে দেখো, 156 ইন্টু 13 ডিভাইড বাই 78 মানে এটার আনসার হয়ে যাচ্ছে তোমার 26। এটা কাটলে 26 আসে। অপশন বি ইজ দ্য রাইট আনসার হিয়ার। ইজি প্রশ্ন ছিল, এটা কিন্তু তোমাদের পারা উচিত। আচ্ছা, এইবার দেখো যে প্রশ্নটা দিয়েছে এটা কিন্তু তোমাদের রিজনিং থেকে দিয়েছে। এখানে যে লজিকটা দিয়েছে সেটা তোমাদের একটু আইডেন্টিফাই করতে হবে। দেখো দুটো ফিগার দিয়ে দিয়েছে, দিয়ে তাদের মধ্যে একটা রিলেশনশিপ তোমাকে এস্টাবলিশ করতে হবে। ওই সেম জিনিসই ওই সেম লজিকটাই কিন্তু পরের ফিগারের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে এবং তোমাকে বলতে হবে যে ফাইনাল ফিগারটা কি আসছে। এখানে দেখো আমরা একটা জিনিস তো দেখতে পাচ্ছি যে ছবিটা কিন্তু মুভ করেছে এবং আপ ডাউন হয়ে গেছে। তো এখানে আমি যে লজিকটা বলবো সেক্ষেত্রে হচ্ছে, দেখো তোমার তো এইটা যদি জাস্ট তোমরা এরকমভাবে ঘুরিয়ে দাও 180 ডিগ্রি, তাহলে কি হয় দেখো এই পোর্শনটা, এই যে পোর্শনটা ঘুরে তোমার এখানে চলে যাচ্ছে, আর এই যে ভার্টেক্সটা উল্টে এখানে চলে আসছে, তাই না? তাহলে এই যে ফিগারটা দিয়েছে এটাকেও যদি আমি মুভ করিয়ে দিই, তাহলে কি হবে, এই যে ফিগারটা এটা উপরে চলে যাবে এবং উল্টে যাবে। অর্থাৎ তোমার এরকম একটা ফিগার আসছে, দেখো এরকম একটা ফিগার আসছে, আর এই পোর্শনটা নিচে মুভ করে যাবে। তাই এই পোর্শনটা যদি তোমার নিচে মুভ করে যায়, আমি তো ঘোরাচ্ছি এরকম ভাবে, ঠিক আছে, অবশ্যই তাহলে এই যে ডিরেকশনটা এটা চেঞ্জ হয়ে যাবে এবং চেঞ্জ হয়ে তোমার চলে আসবে এরকম। ঠিক আছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কিন্তু এক্ষেত্রে তোমার রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট আনসার হিয়ার। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা দিয়েছে, দেখো এরপরে যে প্রশ্নটা দিয়েছে সেটা আমরা একটু দেখে নিই। সেটা হলো, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার মা আমার মায়ের কন্যা, ওই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত। তাই তো, এটা ব্লাড রিলেশন থেকে প্রশ্নটা দেয়া হয়েছে। এবার দেখো এটা আমি কিভাবে করব। ধরো এ একটা ম্যান, ঠিক আছে, এই একটা ম্যান ধরো, আচ্ছা, এর মাদার, ঠিক আছে, এর মাদার একজন ফিমেল হবে। এর মাদার বলছে
যে মহিলা বলছে তার মায়ের কন্যা, অর্থাৎ এই যে পার্সনটা ইনি হচ্ছে একজনের কন্যা, ঠিক আছে। এবং এই যে পার্সনটা আমার আসলো, এনার যে মেয়ে, এনার যে মেয়ে মানে ডটার, তিনি এই উক্তিটা করছেন। তাহলে দেখো এর সাথে রিলেশনশিপ কি হতে পারে এই দুটোর মধ্যে। এখন দেখো এই যে দুটো পার্সন, এই যে দুটো পার্সন, এরা তো সেম হতে পারে, এবং আমি সেমই ধরবো, কারণ ওর আর কোনো সিস্টার আছে কিনা কিন্তু এখানে বলে দেয়নি। যদি এই দুটো পার্সন সেম হয়ে যায় তাহলে আনসার হয়ে যাচ্ছে মাদার, আর যদি সেম না হয় তাহলে আনসার আসছে আন্ট। কিন্তু যেহেতু এখানে মানে পরিষ্কার বলা নেই যে এই যে পার্সেন্টটা, আমি দেখো তোমাদের আমি অন্য একটা কালি দিয়ে দেখাচ্ছি, এই যে পার্সেন্টটা, এই যে পার্সেন্টটা এনার আর কোনো সিস্টার আছে কিনা যেহেতু আমাকে বলে দেয়নি, তাহলে এই পার্সেন এবং এই পার্সেন দুজনকে আমি সেম পার্সেন ধরবো এবং আমার আনসার হয়ে যাচ্ছে মাদার। তবে এটা একটা অপশান আছে আন্ড আনসার হওয়ার, কিন্তু যেহেতু যে জিনিসটা আমাকে এক্সট্রা বলে দেয়নি সেটা আমি ধরবো না এক্সট্রা, তাই এই ক্ষেত্রে আমি আনসার রাখবো মা বা মাতার। বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, আমাকে যেটা বলা হয়েছে সুন্দরবন কোন ধরনের বনভূমি। সুন্দরবন নিয়ে আমরা অনেক, এক্ষেত্রে তো ইজি আনসার হবে, আমরা জানি ম্যানগ্রোভ মানে হচ্ছে হবে এক্ষেত্রে আনসার। দেখো সুন্দরবন নিয়ে অনেক ধরনের প্রশ্ন কিন্তু আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পেয়েছি। আমরা জানি যে সুন্দরবন প্রথমে টাইগার রিজার্ভ হিসাবে এস্টাবলিশড হয়েছিল 1973-তে, পরে 1977 এটা হয়েছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এই তো। এরপরে 1984 এটা হয়েছে ন্যাশনাল পার্ক, তারপরে 1987 এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং 1989-এ এটা হয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ। এছাড়াও 2001-এ হয়েছে এটা ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার নেটওয়ার্ক, এবং 2019-এ ইন্ডিয়ায় যে পোর্শনটা আছে সেটা কিন্তু রামসার সাইটের মর্যাদা পেয়েছে, বাংলাদেশের পোর্শনটা পেয়েছিল 1992-তে। তো এই ধরনের প্রচুর ইনফরমেশন আমি মানে সুন্দরবন সম্পর্কে আমরা করেছি পরীক্ষার জন্য। এক্ষেত্রে যেটা ছিল খুব ইজি, আনসার হয়ে যাবে অপশান সি, ম্যানগ্রোভ। আচ্ছা, এরপরে দেখো যেটা আছে, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেয়া হয়। এটাও খুব ইজি। এটা দেখো তোমাদের শিডিউল পড়ানোর সময় বলা হয়েছে বা ডিপিএসপির সময় বলা হয়েছে যে আমরা জানি 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 যেটা ছিল সেটার মাধ্যমেই কিন্তু তোমাকে এটা করা হয়েছিল, যে পঞ্চায়েতি রাজ সিস্টেমটাকে একটা কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল। এবং আমরা জানি এর যে প্রথম পঞ্চায়েত কোথায় এস্টাবলিশড হয়েছিল 1959-এর 2 অক্টোবর রাজস্থানের নাগাউট ডিস্ট্রিক্টে। আমরা এও জানি যে 24 এপ্রিল আমরা পঞ্চায়েতি রাজ ডে হিসাবে পালন করি ইন্ডিয়াতে। তো এই টপিকগুলো আমরা যে মানে নিয়ে আমরা মানে ক্লাসে আগেও ডিসকাস করা হয়েছে। এখানে আনসার হয়ে যাবে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, অর্থাৎ অপশান সি। বেশ, এরপরে আমি চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 13-এ। 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা। দেখো এই অঙ্ক যখন আমরা পার্সেন্টেজের ক্লাস করিয়েছি এগুলো কিন্তু মানে মুখে মুখে করা উচিত। তোমরা বললো 200 টাকার 10% বললে কি করবে, একটা শূন্য আমি কমিয়ে দেবো মানে 20 টাকা, ঠিক আছে। 200 টাকার 1% বললে আর একটা শূন্য কমিয়ে দেবো 2 টাকা, তাহলে 1%-এর ভ্যালু আমার গিয়ে দাঁড়ালো ₹2। তাহলে তুমি বলো যে 17%-এর ভ্যালু কত হবে। 17%-এর ভ্যালু হবে ₹34। আর 1%-এর ভ্যালু যদি 2 হয় তাহলে এখান দিয়ে যদি আমি হাফ করে দিই তাহলে 0.5%-এর ভ্যালু মানে কত হয়ে যাবে, এই 2-এর হাফ মানে 1। তাহলে যদি আমি যোগ করে দিই, দেখো এই দুটো যদি আমি যোগ করি তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 17.5%-এর যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 35। এটা মুখে মুখে করা যেত। আর যদি তুমি এত কিছু না বুঝতে পারো তুমি সিম্পল করবে 35 200-র কত পার্সেন্ট, এইটাই জানতে চেয়েছে, আর কিছুই না। 2 দিয়ে কেটে দাও, 35/2 মানে 17.5%। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। আচ্ছা, এরপরে দেখো যে রিজনিং থেকে আসছে এই প্রশ্নটা, এবং এটা কোডিং ডোকোডিং চ্যাপ্টার থেকে। এই মানে হচ্ছে আশা করি তোমরা পেরেছো এটা, কারণ এই জিনিস কিন্তু তোমাদের ক্লাসে করানো আছে। এক্ষেত্রে অড ওয়ান আউট করতে দিয়েছে, দেখো ইজি ছিল এটা। যদি প্লেস ভ্যালুগুলো আমরা লিখি LNPR, মানে তোমার প্লেস ভ্যালুগুলো আসছে 12, 14, 16 এবং 18, মানে +2 এই লজিকটা ফলো করছে। এর ক্ষেত্রেও তাই 1, 3, 5, 7 মানে +2 লজিক ফলো করছে। এর ক্ষেত্রেও দেখো 9, 11,
13 এবং 15, মানে +2 লজিক ফলো করছে, কিন্তু এর ক্ষেত্রে এটা হচ্ছে না। দেখো এস এর প্লেস ভ্যালু আমরা জানি 19 আর টি হচ্ছে 20, মানে এখানে +1 হয়ে গেল। তাহলে অড ওয়ান কি? অবশ্যই STVX, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বেশ, এরপরে আমরা গেলাম কোয়েশ্চেন নাম্বার 15-এ। দেখো এই প্রশ্নটা ইজি প্রশ্ন, কিন্তু একটু মাথা ঠান্ডা করে তোমাদেরকে করতে হবে। কি বলেছে দেখো, এখানে বলেছে যে এক্স হচ্ছে 2, 3, 5, 7, 13, এই 5টা সংখ্যার গড়। তাহলে আমি এক্স এর ভ্যালু কত বলো? এই 5টা সংখ্যা যোগ করে আমি 5 দিয়ে ভাগ করে দিলেই পাবো। 13 সাথে 20, 20 5 25, 26 7 28, আর 2 30। তাহলে 30/5 যদি আমি করি 6, তাহলে গড় হয়ে গেল 6। এবার বলেছে দেখো 10 থেকে 20-র মধ্যে যে বিজোড় সংখ্যাগুলো সেইগুলোর যোগফল ওয়াই। তা 10 থেকে 20-র মধ্যে বিজোড় সংখ্যা কে কে আছে বলো? 11 আছে, 13 আছে, 15 আছে, 17 আছে, আর 19 আছে। তোমরা এই সংখ্যাগুলো ডিরেক্ট যোগ করতে পারো, অথবা আমরা যে সূত্রটা ইউজ করি n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, সেটাও করতে পারো। মানে n/2 মানে হচ্ছে 5/2, এই যে ফর্মুলাটা n/2 ইন্টু a প্লাস l, মানে তাহলে এখানে 5টা টার্ম আছে, তাহলে 5/2 করলাম, আর ফার্স্ট টার্ম হচ্ছে 11, আর লাস্ট টার্ম হচ্ছে 19, যোগ করে দিলাম। করলে এটা কি আসছে দেখো, 5/2 ইন্টু 30, মানে কেটে গিয়ে 75। তার মানে আমাকে ওয়াই এর মান পেলাম আমি 75, ওয়াই এর মান পেলাম, এটাই তো ওয়াই এর মান ছিল। এই যেটা তোমার বার করছি, এই যেটা, এটাই তো ওয়াই এর মান ছিল। ওয়াই এর মান 75 যদি আমি পেয়ে যাই, আমাকে জানতে চেয়েছে ওয়াই মাইনাস 2x, অতএব 75 মাইনাস এক্স যেহেতু 6, তাহলে 2x হচ্ছে আমার 12, তার মানে আমার আনসার হয়ে গেল 63। অপশন ডি ইজ দ্য রাইট আনসার হিয়ার। ইজি ছিল, কিন্তু একটু ঠান্ডা মাথায় তোমাদের করতে হবে। বেশ, প্রসিড করলাম। আচ্ছা, সিলোজিজম থেকে দিয়েছে প্রশ্নটা, রিজনিং এর খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। কি বলেছে দেখি, এর ইংলিশটা আমি দেখছি, কারণ ইংলিশটা ধরেই আমরা প্র্যাকটিস করেছি। দেখো বলেছে অল হার্টস আর মেনশন। তাহলে যদি আমি সেটাকে ধরি, অল হার্টস, এই হচ্ছে মেনশন, ঠিক আছে। অল হার্টস আর মেনশন, আর অল মেনশনস আর টেম্পল, এটা টেম্পল, ঠিক আছে। তাহলে এখানে কি আনসার হবে দেখো, কি কি হচ্ছে, মানে হচ্ছে বলেছে সাম টেম্পলস আর হার্টস। অবশ্যই যেহেতু টেম্পলের মধ্যে হার্ট আছে, তাহলে ফার্স্ট কনক্লুশনটা হচ্ছে রাইট। আবার বলেছে দেখো সাম টেম্পলস আর ম্যানশন, সাম টেম্পলস আর ম্যানশন, হ্যাঁ টেম্পলের মধ্যে ম্যানশন আছে, তাহলে এটাও রাইট। অর্থাৎ এক্ষেত্রে তোমার আনসার হয়ে যাবে অপশান ডি। অপশান ডি ইজ দ্য রাইট আনসার ইয়ার, দুটোই সত্য। ইজি ছিল, কঠিন ছিল না এটা। যারা সিলোজিজম প্র্যাকটিস করেছে তারা কিন্তু পারবে, নাহলে তুমি ফিগার ড্র করলে বুঝতে পারছো। আচ্ছা, শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তকমা পায়? হ্যাঁ, এটা যারা একটু কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করেছে বা পেপার পড়েছে পারবে, 2023 হবে আনসার। আমরা পিএসসি ক্লার্কশিপের ব্যাচে যখন শান্তিনিকেতন দিয়ে মানে হচ্ছে লিখতে দিয়েছিলাম, সেখানকার যারা স্টুডেন্ট আছে তারাও নিশ্চয়ই মানে হচ্ছে মনে পড়েছে এটা 2023। তো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স বা রিসেন্ট টপিকের উপর এই প্রশ্নটা ছিল, এটা নিয়ে আর আমি বেশি কিছু বলছি না। আচ্ছা, এরপরে আমি চলে যাই কোয়েশ্চেন নাম্বার 18-এ। দেখো এখানে কি বলা আছে, 5445 আর 9317, এই দুটো সংখ্যা যে বৃহত্তম সংখ্যার দ্বারা বিভাজ্য। আচ্ছা, তার মানে এটা পরিষ্কার হচ্ছে গসাগু মানে HCF, সেটাই বার করতে এখানে বলেছে। তাই HCF বার করার তো তোমরা রুল জানো, এমনিই তোমরা করতে পারো। দেখো এটা দেখেই বোঝা যাচ্ছে, দেখো এই যে 5 আর 4 9, 5 আর 4 9, মানে বিয়োগ করলে হচ্ছে 0, 9 আর 1 10, 7 আর 3 10, 0, মানে এটা 11 দ্বারা যাবে। 11 দ্বারা যাবে, তুমি হচ্ছে বুঝতে পারছো। তো 11 দিয়ে করলে যে জিনিসটা পাবে, ফার্দার দেখবে আরেকবার 11 দিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই HCF হয়ে যাবে 121। এটা একটা অপশান বের করার। এছাড়া আর একটা অপশান আছে, দেখো এই যে সংখ্যাটা তুমি লেখো 9317 আর 5445, এবার এটা তুমি বিয়োগ করো, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা দেখো এই যে জিনিসটা এলো, এই জিনিসটা এলো, তাহলে একটা ট্রিক্স হচ্ছে যে দুটো সংখ্যা দেওয়া আছে সে দুটো আমি বিয়োগ করার পরে যেটা পেলাম, আইদার সেইটা আনসার হয় অথবা এর কোনো ফ্যাক্টর অ্যান্সার হয়। দেখো এর যে ফ্যাক্টরটা আছে তার মধ্যেও তুমি দুটো 11 পাবে। দেখো 7 3 10, 8 2 10, মানে এটাই অবশ্যই 11 দ্বারা ডিভিসেবল হবে। আমি যদি এটাকে 11 দ্বারা ডিভিসেবল করি, তাহলে হচ্ছে 11 3 33,
5 57, 11 5 55 এবং 2। আবার দেখো 3 আর 2 5 5, তার মানে আবার হচ্ছে ডিফারেন্স 0, মানে এটা আবার 11 দ্বারা যাবে। এখানে একবার 11 দ্বারা গেল, এটাকে ফার্দার যদি আমি 11 দ্বারা কাটি তাহলে দেখো 11 3 33, 11 2 22, অর্থাৎ 11 × 11 HCF হয়ে যাচ্ছে তোমার 121। তো HCF বার করার অনেক টেকনিকের মধ্যে এটাও একটা টেকনিক, তোমাদের ক্লাসে পরবর্তীকালে আরো বিস্তারিত আমরা বলবো। এক্ষেত্রে সিম্পল HCF বার করতে দিয়েছিল, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 19-এ আমি চলে এলাম। 24:a = 400, এর মান কত? এটা খুব ইজি ছিল, আমি যদি সিম্পল ভাবে লিখি তাহলে আমার বেরিয়ে যাবে 24/400 হয়ে যাবে, মানে তোমার 6/100, 6/100 মানে 0.06 ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। বেশ, 19 গেল। 20, আচ্ছা 20 দেখো, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? আমরা জানি মহাত্মা গান্ধী বা INM এতে যে কটি আন্দোলন হয়েছিল তার মধ্যে মূলত শেষ যে বড় আন্দোলনটা হয়েছিল জাতীয় কংগ্রেস বা গান্ধীজির তরফ থেকে, সেটাই হলো কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন। এখানে গান্ধীজি একটা বিখ্যাত স্লোগান দিয়েছিলেন, করেঙ্গি ইয়া মরেঙ্গি। এটা অবশ্যই শুরু হয়েছিল 8ই অগস্ট 1942, তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। এবার আমি আসি 21-এ। দেখো এখানে কি বলেছে, একটি খামারে কিছু হাঁস ও গরু ছিল, যেখানে মোট 7টি মাথা ও 18টি পা এবং হাঁসের সংখ্যা সেখান থেকে বার করতে দিয়েছে। এটা দু রকম ভাবে করা যায়, তোমাদের যখন আমি মিক্সচার এবং অ্যালিগেশন করিয়েছি তখন সেখানে এই অঙ্কটা আমরা দেখিয়েছি যে লেগস পার হেড দিয়ে আমরা কিভাবে করি। এছাড়া নর্মালিও তুমি করতে পারো। দেখো দুটোই আমি দেখাই। আমি ধরে নিলাম হাঁসের সংখ্যা ছিল x, ঠিক আছে, তাই যদি হয় তাহলে গরু ছিল হচ্ছে, যেহেতু টোটাল 7টা, তাহলে গরু ছিল 7 - x। এবার হাঁস যদি x হয় আর গরু যদি 7 - x হয়, তাহলে বড় একটা হাঁসের তো 2টো পা, তাহলে x সংখ্যক হাঁসের মোট লেগ হচ্ছে 2x, আর গরুর 4টে পা, তাহলে 7 - x, এত সংখ্যক কাউয়ের মোট লেগ হচ্ছে এইটা, ইকুয়াল টু 18। এখান থেকে দেখো আমরা কি পেয়ে যাচ্ছি, 2x প্লাস 28 মাইনাস 4x ইকুয়াল টু 18, ঠিক আছে। তার মানে তোমার এটা আসছে 2x ইকুয়াল টু 10, এখান থেকে আসছে x ইকুয়াল টু 5, তার মানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। এটা তুমি সিলোজিজম দিয়েও করতে পারো, ঠিক আছে, লেগ পার হেড করে। সেক্ষেত্রে দেখবে তুমি যদি মানে এখানে আমি যদি দেখাই, ধরো এখানে আমি লিখলাম হাঁস আর এখানে আমি লিখলাম গরু, আমি কি নিচ্ছি, লেগ পার হেড। হাঁসের লেগ পার হেড কত? পার হেড পিছু লেগ হচ্ছে 2টো, গরুর হচ্ছে 4টে, আর এখানে দেখো টোটাল যখন নিচ্ছি 7টা মাথা আর 18টা লেগ, মানে লেগ পার হেড হচ্ছে 7/18। এবার আমরা জানি এটা থেকে আসে বিয়োগ করে এখানে, আর এই দুটো বিয়োগ করে আসে এখানে। তাহলে তুমি দেখো অবশ্যই, আচ্ছা সরি একটা জিনিস আমি তাড়াহুড়ো করে দিলাম, এটা তো 18/7 হবে, কারণ লেগ পার হেড আমি বলেছি, লেগ তো 18 বলেছে, মানে 18/7। এটা যদি হয় তাহলে দেখো 18/7 থেকে আমি যদি 2 বিয়োগ করে দিই তাহলে আমার আসছে 4/7, আর 4 থেকে যদি 18/7 বিয়োগ করি তাহলে আসছে 10/7। তার মানে আমার রেশিওটা আসছে 7 যদি বাদ চলে যায় 5:2। তাহলে টোটাল 7, হ্যাঁ মিলে গেছে, টোটাল 7, এখানেও টোটাল 7 এসছে, তার মানে হাঁসের সংখ্যা দেখো 5 চলে এসছে। তো এইভাবেও তুমি করতে পারো। আরও যদি তুমি বলো যে মুখে মুখে করবে, আরেকটা উপায় আছে। কি উপায় আছে? সেক্ষেত্রে তুমি ধরে নাও যে সব আমার ছিল, মানে সমস্ত কিছু হাঁস ছিল, গরু ছিল না। তাই যদি হয় তাহলে 7টাই হাঁস ছিল সেক্ষেত্রে, তার মানে সেক্ষেত্রে তোমার পা হওয়ার কথা 7 দুগুণে 14, কিন্তু দেখো এখানে পা আছে 18, মানে 4টে পা বেশি আছে। কেন 4টে পা বেশি আছে? গরুর জন্যে। এবার প্রতিটা গরুর জন্য 2টো করে পা বেশি, তাহলে 4টে গরুর জন্য, 4টে পার জন্য 2টো, তার মানে আমি মানে পেয়ে গেলাম 2টো আছে গরু। 2টো যদি গরু থাকে তাহলে টোটাল যেহেতু 7, তার মানে হাঁস আছে 5। এইভাবেও তোমরা করতে পারো। তো একাধিক উপায় এটা সলভ করা যায়। আশা করি তোমরা কোনো না কোনো একটা মানে ওয়েতে পরীক্ষা হলে ঠিকঠাক এটা করে এসছো। আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে দেখো, কোডিং ডেকোডিং থেকে আমরা কিন্তু ক্লাসে আমি বারবার বলে দিয়েছিলাম যে রিভার্স পজিশনগুলো মনে রাখতে। এখানে দেখো সেই রিভার্স পজিশন অ্যাপ্লাই করেই দিয়েছে। পি আর কে এর মধ্যে কি রিলেশন? পি এর প্লেস ভ্যালু কত বলো?
16। 27 থেকে 16 যদি আমি বিয়োগ করি তাহলে আসে 11, অর্থাৎ এ দুটো রিভার্স পজিশনে আছে পি আর কে। সিমিলারলি কিউ তাই, 17 27 থেকে বিয়োগ করলে 10, যেটা হচ্ছে জে এর পজিশন। এর ক্ষেত্রেও তাই, 1 আর 26 রিভার্স পজিশনে থাকলে যে দুটো জিনিস থাকবে তাদের যোগফল আমি বলেছিলাম 27 হয় প্রত্যেক ক্ষেত্রে। তার মানে এখানে যেটা আসবে সেই দুটো রিভার্স পজিশনে আসবে, কিন্তু কে আসবে দেখো এখানে একাধিক অপশানে কিন্তু এমন জিনিস দিয়েছে যার যোগফল কিন্তু 27 হচ্ছে। তার মানে এই দুটোর মধ্যে আবার একটা রিলেশনশিপ আমাকে এস্টাবলিশ করতে হবে। কি এস্টাবলিশ? দেখো পি এর পরে আসছে কিউ, তার মানে অবশ্যই এর পরে আসবে বি, কনফার্ম। আর ভি এর যদি আমি রিভার্স নিই, ভি এর প্লেস ভ্যালু 2, তাহলে 27 থেকে 2 যদি আমি বিয়োগ করি তাহলে আনসার হয় 25, মানে ওয়াই। অর্থাৎ আনসার হয়ে গেল আমার বি ওয়াই। এখানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। বেশ, এরপরে আমি আরেকটু প্রসিড করি। আচ্ছা, এখানে দেখো যে জিনিসটা দিয়েছে, এ বাই বি এর ভ্যালু দেওয়া আছে, বি বাই সি এর ভ্যালু দেওয়া আছে, আর সি বাই ডি এর ভ্যালু দেওয়া আছে। কত কত দেওয়া আছে একটু পুট করে দিই। 4/3 এ বাই বি, বি বাই সি দেওয়া আছে তোমার 7/5, আর সি বাই ডি দেওয়া আছে 9/8। যদি আমি এইগুলো মাল্টিপ্লাই করে দিই, দেখো যেহেতু আমার এইচ টু ডি চেয়েছে, বাকিগুলো আমার কেটে যাচ্ছে। তাহলে এটা 3 গেল, কেটে গেল 4 দিয়ে 2, মানে আমার আসছে 21/10। এ বাই ডি সমান 21/10। সুতরাং অপশন ডি ইজ দ্য রাইট অপশন হিয়ার। বোঝা গেল জিনিসটা? এটা ইজি ছিল, আমাদের ক্লাসেও করানো, আর আশা করি তোমরা সবাই পেরেছো করতে। আচ্ছা, ভানুসিংহ কার ছদ্মনাম? দেখো রবীন্দ্রনাথ টেগোর নিয়ে তোমার গ্রুপ সিতেও প্রশ্ন ছিল, সেখানে একটা কবিতা দিয়ে বলেছিল এটা কার, মানে কবিতা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে, আর মানে শেষের কবিতা ছিল। এখানেও দেখো ভানুসিংহ কার ছদ্মনাম মানে মানে প্রশ্ন এসছে, অবশ্যই আনসার হয়ে যাবে আমাদের রবীন্দ্রনাথ টেগোর। আশা করি এটা তোমরা পেরেছো। আচ্ছা, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করে? হ্যাঁ, আজকের যে 40টা প্রশ্নের মধ্যে দু একটা ট্রিকি ছিল, বা আমি বলবো একটু কঠিন ছিল, তার মধ্যে এই একটা প্রশ্ন। তবে যেহেতু নেগেটিভ মার্কিং ছিল না, তাই আশা করি তোমরা একটু যদি ট্রাই করে আসো, হয়তো অনেকে তোমরা ঠিক করেছো আনসারটা। দেখো রবার্ট ক্লাইভ তো হবে না, বা ওয়ারেন হেস্টিংস হবে না, এটা তো মানে বোঝাই যাচ্ছিল। তাহলে অপশান সি আর ডি এর মধ্যে হবে। এক্ষেত্রে যেটা রাইট আনসার হয়ে যাবে অপশান সি, জেমস রেনেল। ঠিক আছে। আচ্ছা, প্রসিড করলাম। 26 ডট ডক্স, এটা কোন ধরনের ফাইলের এক্সটেনশন? অবশ্যই এমএস ওয়ার্ড, কম্পিউটারের খুব বেসিক প্রশ্ন এটা। কোনো মতে এটা এক্সেল বা পাওয়ার পয়েন্ট বা পিছে নয়, এটা হয়ে যাবে এমএস ওয়ার্ড। নেক্সট, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? হ্যাঁ, এই প্রশ্নটা তোমাদের পারা উচিত, কারণ আমরা জানি যে গুকেশকে নিয়ে, আমাদের ডোম্মারাজু গুকেশকে নিয়ে লাস্ট কয়েক বছরে আমাদের যথেষ্ট মাতামাতি হয়েছে। 18 বছর বয়সে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছিল গুকেশ ডোম্মারাজু। তাই এক্ষেত্রে নিঃসন্দেহে অপশান ডি ইজ দ্য রাইট আনসার। ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? দেখো ইন্ডিয়ান পলিটিতেও তোমাদের এটা আমি বলেছি ক্লাস করাতে গিয়ে, যে আগে আমাদের ভোটিং এজ ছিল 21, বর্তমানে হয়ে গেছে কত? 18। কততম অ্যামেন্ডমেন্ট? 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1989 এর মাধ্যমে বলেছি। তাহলে অবশ্যই এই মুহূর্তে আমাদের যে ভোটিং এজ সেটা হচ্ছে 18। অপশন বি ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, আর একটু প্রসিড করলাম। 29 এলাম। একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান হয় 9/22। মূল ভগ্নাংশটি কত? আচ্ছা দেখো, এটা আমরা কিভাবে করব? ধরো মূল ভগ্নাংশটা আমি ধরলাম x/y, 10% কমিয়ে দিয়েছে, তার মানে এখন তার 90%-এর ভ্যালু পাচ্ছি আমি। 90/100 আমি লিখছি না, কারণ নিচেও 100 কেটে যাবে বলে। আচ্ছা, আর হরের ভ্যালু আমি 10% বাড়িয়েছি, মানে এটা 110/100। এইটা আমার বলে দিয়েছে 9/22। তাহলে কি দেখো, হ্যাঁ, 9 কেটে গেল, না 9 কেটে গেল, 11×2 = 22। তার মানে আমার x/y এর ভ্যালু চলে এলো 1/2। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। নেক্সট আমি একটু এগোই। 30
হ্যাঁ, এখানেও অড ওয়ান আউট করতে বলেছে, কিন্তু দেখো এটা যেটা ছিল, তোমরা যদি ক্যাপিটালগুলো আমাদের মানে বিভিন্ন ইন্ডিয়ান স্টেটের জানো, তাহলে কিন্তু এই প্রশ্নটার আনসার তোমরা দিতে পারবে। এখানে স্টেট এবং তার ক্যাপিটালগুলো দেয়া ছিল। বিহারের রাজধানী পাটনা, ওকে। ঠিক আছে। লখনৌ উত্তরপ্রদেশ, ঠিক আছে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, ঠিক আছে। উড়িষ্যা নয়, উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর, তার মানে এটা হচ্ছে ভুল দেয়া আছে আমাদের, এটা ভুল দেয়া আছে। অতএব অড অন আউট কোনটা হবে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। 30 অপশন ডি হবে। আচ্ছা, এখানেও দেখো রিজনিং এর একটা পোর্শন দিয়েছে, এখানে ফিগার দিয়েছে এবং ফিগারের একটা ক্রনোলজি দিয়ে ফাইনাল ফিগারটা কি হবে সেটা হচ্ছে বার করতে দিয়েছে। এখানে দেখো যে লজিকটা এরা ফলো করেছে, দেখো একটা করে জিনিস শিফট করে গেছে এবং অবশ্যই শিফটটা আমার ক্লকওয়াইজ হয়েছে, ক্লকওয়াইজ একটা করে শিফট করে গেছে। দেখো প্রত্যেকটা দেখলে তুমি হচ্ছে মানে হচ্ছে বুঝতে পারবে, এই যে ট্রায়াঙ্গেলটা এখানে চলে এসছে, ঠিক আছে। পরের বারে দেখো এটা হচ্ছে এখানে চলে গেছে, অর্থাৎ 90 ডিগ্রি করে ক্লকওয়াইজ শিফট করেছে। তাহলে তাই যদি হবে, দেখো এই যে ডটটা অবশ্যই পরের বারে কোথায় চলে আসবে বলো? এখানে চলে আসবে। এই যে জিনিসটা সেটা অবশ্যই নিচে নেমে আসবে। এই যে উল্টানো ট্রায়াঙ্গেলটা সেটা এখানে চলে আসবে। আর এই যে ওহমের ভ্যালু যে সাইনটা দেওয়া আছে এটা এখানে চলে যাবে। তাহলে এটা যে ফিগারে দেওয়া আছে সেই ফিগারটাই হবে আমার আনসার, মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার হিয়ার। এটা মানে পরীক্ষা হলে যারা একটু মাথা মানে ঠান্ডা রেখেছো নিশ্চয়ই লজিকটা খুঁজে পেয়েছো বলে আমার বিশ্বাস। আচ্ছা, পরের প্রশ্নটা বোধহয় গোটা কোয়েশ্চেনের সব থেকে ইজি ছিল। পি আর কিউ এর গড় দিয়ে দিয়েছে 35, তাদের সামেশন কত? 35 × 2 70 হবে আনসার। এটা আর আমি কিছু বলবো না। নেক্সট আমি গেলাম 33। এটাও দেখো একটা জিকের কোয়েশ্চেন, কম্পিউটার থেকে দিয়েছে এবং যে জিনিসগুলো কম্পিউটারের যে ফুল ফর্মগুলো আমরা করি তার মধ্যে খুব কমন জিনিস এটা, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ, খুবই কমন একটা জিনিস। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। আশা করি তোমরা পেরেছো। জানুয়ারি মাসে পুরুলিয়া জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? কোয়েশ্চেন নাম্বার 34। এখন দেখো এই যে বিভিন্ন ফেস্টিভ্যাল, নিউ ইয়ার ফেস্টিভ্যাল বিভিন্ন স্টেটের আমরা উদযাপন করি, যেমন মহারাষ্ট্রের গুড়িপদ্ম করি আমরা, ঠিক আছে। এরকমভাবে মানে অনেক স্টেটে আছে, পুথান্ডু আছে, থাপনা আছে রাজস্থানের। আর ফসল কাটার উৎসবও বেশ কিছু আছে, যেমন শীতের শেষে তোমার হচ্ছে যখন হচ্ছে বসন্তের এতে নতুন বছর আসে বা নতুন এর আসে, তখন একটা ফসল কাটার মানে হচ্ছে ব্যাপার থাকে। তো এর একটা লিস্ট আমরা তোমাদের হয়তো এখনো দিইনি, পরে হচ্ছে মানে হচ্ছে দিয়ে দেবো। এক্ষেত্রে যে আনসারটা হবে টুসু উৎসব কার সাথে রিলেটেড? হারভেস্ট সিজন, হারভেস্ট সিজন বা ফসল কাটার মরশুম, এটাই হবে রাইট আনসার। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? আচ্ছা, এক্ষেত্রে অবশ্যই আনসার হয়ে যাবে প্রেসিডেন্ট, মানে অপশান সি। তোমরা যখন পলিটিতে পড়বে যে চিফ ইলেকশন কমিশনার, মানে বর্তমানে আমরা জানি জ্ঞানেশ কুমার আছে। আর এই চিফ ইলেকশন কমিশনার বা কমিশনার সম্বন্ধে তথ্য আমাদের আর্টিকেল 324-এ দেওয়া আছে। তো এই মুহূর্তে আমাদের প্রেসিডেন্ট অবশ্যই দ্রৌপদী মুর্মু মহাশয়া। তো এক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান পলিটির একটা খুব কমন জিনিস যে মুখ্য নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনকে নিয়োগ করেন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। তাই অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। 36, হ্যাঁ, এই আর একটা প্রশ্ন যেটা কিন্তু একটু আউট অফ দ্য ট্র্যাক দেওয়া হয়েছে, যদি না জানো তাহলে হয়তো তোমরা এটা করতে পারবে না। ধিং এক্সপ্রেস নামে কে পরিচিত ছিল? এক্ষেত্রে আনসার হয়ে যাবে হিমা দাস, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। হিমা দাসকে দেখো, আমরা যেমন শোয়েব আক্তারকে বলি রাউলপিন্ডি এক্সপ্রেস, তিনি রাউলপিন্ডি থেকে এসছেন বলে মানে ওইখানকার লোক তিনি, ঠিক তেমনি হিমা দাস হচ্ছে আসামের লোক, নাগাঁও ডিস্ট্রিক্টের ধিং নামক জায়গা থেকে তিনি মানে হচ্ছে বিলং করেন, সেই কারণে তাকে ধিং এক্সপ্রেস বলা হয়। হিমা দাস ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। আচ্ছা, সিলোজিসম, সিলোজিসমে দেখো আর একটা জিনিস যেটা তোমার দেয়া হয়েছে, অল পেন আর পেন্সিল, এখানে দেখো। আচ্ছা, যে এই যে ছবিটা ধরো অল পেন, এখানে তোমার ধরলাম এইটা পেন্সিল, ঠিক আছে। আর বলেছে নো পেন্সিল ইজ আ ক্যাপ, নো পেন্সিল ইজ আ ক্যাপ। তো ঠিকই আছে। এবার আমি দেখি তাহলে কি বলছে, অল ক্যাপস আর পেন্সিল, অল ক্যাপস আর, অল ক্যাপস আর পেন্সিল না, নো ক্যাপস আর পেন্সিল বলেছে, সুতরাং ওটা হবে না।
একদমই না। আর নো পেন ইজ আ ক্যাপ, হ্যাঁ নো পেন ইজ আ ক্যাপ অবশ্যই। দেখো পেন তো তোমার আছে, এটা ছিল তোমার পেন্সিল, পেন তো আছে ভিতরে, এই যে এইটা। এবার দেখো পেন পেন্সিলের ভিতরে আছে, পেন্সিলের সাথেই যদি ক্যাপের কোনো রিলেশনশিপ না থাকে অবভিয়াসলি পেনের সাথে তো থাকবে না, তাহলে এটা হচ্ছে ঠিক আছে। তাহলে এখানে আনসার হয়ে যাবে বি, মানে অনলি কনক্লুশন ট্রু ইজ, দুই ইজ ট্রু, হ্যাঁ অনলি কনক্লুশন টু ইজ ট্রু, কেবলমাত্র দুইটা হচ্ছে ঠিক। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বেশ, এবার আমি আসি অর্জুন পুরস্কার। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? হ্যাঁ, অ্যাওয়ার্ড নিয়ে যদি তোমরা একটু পড়াশোনা করে দাও তাহলে তোমরা জানো, যেমন দাদা সাহেব ফালকে আমরা ফিল্ম গ্রাউন্ডে দিই, ঠিক তেমনি দ্রোণাচার্য পুরস্কার, অর্জুন পুরস্কার এইগুলো কিন্তু স্পোর্টস বা খেলাধুলার উপর দেওয়া হয়। সুতরাং অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। আচ্ছা, এবার দেখো একটা প্রশ্ন এখানে দিয়েছে, ম্যাথমেটিক্স থেকে দিয়েছে, এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন, সেই সময়ে তা দ্বিগুণ হয়েছে, তাহলে ওই সময় সরল সুদের হার কত ছিল? দেখো এটাও কিন্তু ক্লাসে করানো, আমি সবসময় বলেছি দ্বিগুণ মানে কি, যত প্রিন্সিপাল ঠিক তত ইন্টারেস্ট এসছে, ঠিক আছে, মানে প্রিন্সিপালটা ডাবল হয়েছে মানে কি, আমার যদি 100 টাকা থাকে ইন্টারেস্ট 100 টাকা পেয়েছে, মানে 100% হয়ে গেছে। তাহলে দেখো আমি টোটাল ইন্টারেস্ট যদি আমার 100% হয় আর টাইম যদি 10 বছর থাকে, তাহলে অবশ্যই রেট অফ ইন্টারেস্ট 10% হবে, কারণ আমরা জানি রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম ইকুয়াল টু টোটাল ইন্টারেস্টের পোর্শনটা। তাহলে এক্ষেত্রে ডাবল হয়েছে মানে টোটাল ইন্টারেস্ট 100%, 10 বছরের জন্য আছে, তাহলে অবশ্যই রেট অফ ইন্টারেস্ট হবে 10%। বা তুমি এটা সিম্পলি এটা মানে এটা মুখোমুখি হয়ে যাওয়ার কথা, তুমি যদি করতে চাও সেই যে আমাদের সূত্র, ধরো প্রিন্সিপাল ডাবল হয়েছে মানে আই আর পি সেম হয়ে গেছে, ঠিক আছে, তাহলে তাহলে তুমি যদি পুট করো আই সমান পিটিআর বাই 100, সেই সূত্রে পুট করলে হয়ে যাচ্ছে তোমার পি ইন্টু টিটা 10 বলে দিয়েছে ইন্টু আর বাই 100। এটা আমাকে আর এর মান বার করতে বলেছে, পি এখানে যদি বাদ চলে যায় 10, তার মানে আর এর মান আসছে 10। ঠিক আছে, তুমি এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। আর শেষ প্রশ্ন আমি আসি, গ্লুকোমা যদি চোখের সাথে রিলেটেড হয় তাহলে জন্ডিস কার সাথে রিলেটেড? এটা অবশ্যই আনসার হয়ে যাবে লিভার বা যকৃৎ। এটা কমন প্রশ্ন ছিল বা ইজি প্রশ্ন ছিল আমি বলবো। তাহলে দেখো এই ছিল আজকের এসএসসি গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্রের সলিউশন। আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে 3টে মতো প্রশ্ন আছে হয়তো, যে 3টে প্রশ্ন একটু 3 থেকে 4টে প্রশ্ন একটু ভেবে করতে হবে বা একটু কি ছিল আউট অফ দ্য ট্র্যাক, এছাড়া কিন্তু বাকি মোটামুটি 35+ থেকে 36 আমি বলবো কোয়েশ্চেন কিন্তু করার মতো ছিল। এখন দেখো আমরা জানি যে এখানে যে পরীক্ষাটা হচ্ছে কিছু পুরনো যেমন মানে ক্যান্ডিডেট যেমন বসছে, তার সাথে কিছু নতুন ক্যান্ডিডেটও বসছে। তো মোটামুটি আমরা দেখেছি গ্রুপ সিতে অ্যাপ্রক্সিমেটলি বলছি আমি 1700-র মতো ভ্যাকান্সি ছিল ফ্রেশার্সদের জন্য, এখানেও প্রায় 3400-র মতো আছে ভ্যাকান্সি। তো সেই সব মাথায় রেখে কোয়েশ্চেনের লেভেল যদি আমি দেখি, মোটামুটি আমি বলবো মডারেট লেভেল হয়েছে, মডারেট টু ইজি বলবো, আর খুব কঠিন হয়নি 3-4টে প্রশ্ন বাদ দিলে। আর যত সংখ্যক পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছে এবং মানে এক্সাম দিতে এসছে, মোটামুটি দেখছি যে যা খবর পাওয়া গেছে ভালোই সংখ্যক পরীক্ষা দিয়েছে। তো সব মিলে আমার যেটা প্রেডিকশন কাট অফের, মোটামুটিভাবে আমি বলতে পারি জেনারেলদের জন্য, জেনারেল ক্যাটাগরিদের জন্য 33 থেকে 36, 37+ যারা পাবে, তা আমার ধারণা 37 বা 38+, মানে 37, 38 এই ধরনের নাম্বার যাদের আসছে তাদের সিলেকশন হবে বলেই আমার ধারণা। জেনারেলি 33 থেকে 36 এই নাম্বারটা পেলে তোমরা কিন্তু কল পাবে, জেনারেল ক্যাটাগরিতে বলছি। ওবিসিদের জন্য 1 নম্বর কমিয়ে দাও, এসসিদের জন্য আরো 2 নম্বর কমিয়ে দাও, মানে হচ্ছে গ্র্যাজুয়ালি, এবং এসটিদের জন্য আরো 2 নম্বর, তাহলে তোমরা ওই ক্যাটাগরির কাটাবো মোটামুটি ভাবে পেয়ে যাবে। আর ইডব্লিউএস যদি বলো, মোটামুটি আমি বলবো 31-এর আশপাশে ইডব্লিউএস, 30-31 এই ধরনের হয়তো ইডব্লিউএস কাট আপ যাবে। আর রেজাল্ট তো এই মুহূর্তে বলা সম্ভব নয়, সদ্য পরীক্ষা হয়েছে, সামনে ভোট আছে, আশা করছি ভোটের পর্ব মিটলে এসএসসি অবশ্যই তাড়াতাড়ি উদ্যোগ নিয়ে তোমাদের এই রেজাল্টটা বার করবে। হ্যাঁ নিঃসন্দেহে তো পুজোর আগে তোমাদের রেজাল্ট বেরিয়ে কল করবেই, এই এক্সপেকটেশন আমাদের সকলে রইল। আর যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্য স্মার্ট গাইডেন্সের তরফ থেকে আরও একবার অনেক শুভেচ্ছা রইল, তোমরা সফল হও এই প্রার্থনা আমরা করি। ধন্যবাদ।